সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে নিউ এজের সম্পাদক নুরুল কবির। তার আরেকটা পরিচয় আছে, সম্পাদক পরিষদের তিনি সভাপতি। কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আছেন কেমন? এক ধরনের স্বস্তি তো আছে। বহুগুলি বছর শেষে তুলনামূলকভাবে অনেক ভালো একটা নির্বাচনের মাধ্যমে একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করবে বলে আশ্বাস দিয়েছে। সমাজে গণ অভ্যুত্থানের মাধ্যমে কতগুলো গণতান্ত্রিক সংস্কারের দাবি উঠেছে, সেই দাবিগুলো লিপিবদ্ধ আছে। নানান পক্ষ সেগুলো স্বাক্ষর করেছে। বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নানা আইনি জটিলতা থাকলেও সংশ্লিষ্ট সকল পক্ষ বলছে যে তারা সংস্কারগুলো অব্যাহত রাখবে, শুরু করবে। তো এরকম একটা পরিস্থিতিতে একেবারেই সদ্য প্রতিষ্ঠিত সরকার আজকে প্রথম দিন। পুরনো 17-18 বছরের কথা চিন্তা করলে এক ধরনের স্বস্তিকর অবস্থার সূচনা হিসেবে আমরা দেখছি। কিন্তু আমাদের যা কাজ, আমরা লক্ষ্য রাখব মানুষকে কী প্রতিশ্রুতিকে কারা কী দিয়েছেন। মানুষ তাদের উপর যে আস্থা রেখেছে, সেটা সরকারি দল হোক কিংবা বিরোধী দল হোক, তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করেন কি করেন না, সেটা দেখবার আমাদের পেশাগত দায়িত্ব। সে অনুযায়ী আমরা মানুষকে জানাবো, তথ্য জানাবো, বিশ্লেষণ হাজির করব, মতামত দিব। এরকম একটা অবস্থার মধ্যে নতুন সরকার, আপনি নিজেই বলছিলেন নতুন সরকার একদিন হলো, কেমন হলো সরকার গঠন প্রক্রিয়া? সরকারকে বলতে যদি আপনি মন্ত্রিসভার কথা বলেন, তাহলে তার কতগুলি বৈশিষ্ট্য দেখা যায়। সাধারণভাবে প্রবীণ এবং নবীনদের এক ধরনের সমন্বয় সাধনের চেষ্টা হয়েছে। প্রতিটা মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে একজন করে প্রতি মন্ত্রী জুড়ে দেওয়া হয়েছে। এটার দুটো দিক থাকতে পারে। একটা হচ্ছে যে পুরমন্ত্রী যিনি, তাকে সহযোগিতা করবার জন্যে প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা যদি দীর্ঘ কোনো পরিকল্পনা থাকে, তারা যদি ভালো কাজ করেন, তারপরেও যদি নির্বাচনে তারা জেতেন, সেখানে এক ধরনের তরুণদের এক ধরনের বড়দের সঙ্গে থেকে প্রশিক্ষণের ব্যবস্থার হিসেবেও দেখা যেতে পারে। এটা অভিজ্ঞতা অর্জন, এটা হলো একটা দিক। আবার অনেকের চোখে পড়েছে যেগুলো, যেমন প্রবীণদের মধ্যে অনেকের নানান ত্যাক্তে দীক্ষা ছিল, বহু বছর ধরে রাজনীতির এই দলের রাজনীতির সঙ্গে আছেন। অনেকে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না তাদেরকে অন্য কোনো দায়িত্ব দেওয়ার জন্যে বসিয়ে রাখা হয়েছে নাকি তাদের কোনো সুযোগ নেই। আপনি ধরুন খন্দকার মোশাররফ হোসেন, কিংবা ধরুন ডক্টর মঈন খান, সেলিনা রহমান, এরকম যারা প্রবীণদের মধ্যে আছেন, অনেক মানে গয়েশ্বরচন্দ্র রায়, তো তারা দীর্ঘদিনই পার্টির সঙ্গে প্রতিদিনের তৎপরতার সঙ্গে নানা ধরনের জড়িত ছিলেন। অনেকে অনেকবার জেল খেটেছেন, কিংবা তাদের বিরুদ্ধে অসংখ্য মামলার হয়রানি নিয়ে তাদেরকে জীবনযাপন করতে হয়েছে। তা আবার তারপরেও আরেকটা ব্যাচ, যেমন ধরুন দুদু সাহেব, শামসুজ্জামান দুদু, তারপর আসাদুজ্জামান রিপন, আলাল, মোয়াজ্জেম হোসেন আলাল, এদেরকেও আমরা বিভিন্ন সময়ে দীর্ঘ অতীতের সময়গুলিতে তৎপর দেখেছি। তাদেরকেও আমরা মন্ত্রিসভার মধ্যে দেখি নাই। তো এগুলোর বৈশিষ্ট্যের দিক। আবার উড়ে এসে জুড়ে বসা লোক আমরা দেখেছি। সেটা অত্যন্ত অন্যায় হয়েছে বলে এই অংশটা আমি মনে করি। কারণ কাদেরকে মন্ত্রী, তার দলের কাদেরকে মন্ত্রী বানাবেন কিংবা বানাবেন না, সেটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তার নিশ্চয়ই অনেক বিবেচনা আছে, যেটা আমি নাও জানতে পারি। কিন্তু স্বাভাবিকভাবে অন্যদের সঙ্গে তুলনা করলে আমরা যাই চিন্তা করি না কেন, মানুষের এগুলি এক ধরনের বিচার বিবেচনার তুলনা এগুলি করবে। বিশেষত যখন ডক্টর খলিলুর রহমানের মতন মানুষকে বিএনপির মন্ত্রিসভায় দেখা হয়, তখন এটা বিস্ময়ের উদ্রেক করে। এটা 2-3টা দিক আছে। এক নম্বর হচ্ছে অত্যন্ত অনৈতিক কাজটা,
কারণ হচ্ছে এই সরকার, অধ্যাপক ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা দলনিরপেক্ষ সরকার হিসেবে, আগে যেমন কেয়ারটেকার সরকার প্রভিশন ছিল, তখন দলনিরপেক্ষ সরকার হিসেবে কাজ করবার কথা, তারাও এরকম দাবি করেছে। সেইখানে কেয়ারটেকার সরকারের কেউ পরবর্তী কোনো দিন কোনো দলীয় মন্ত্রিসভায় যোগদান করেননি, কারণ এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার আছে, স্বার্থের সংঘাত। কারণ এরাই হচ্ছে নির্বাচনটা পরিচালনা করেছেন, সেইখান থেকে কোনো একজন কোনো একটা রাজনৈতিক দলে যোগ দেওয়া এটা অনৈতিক। এটা যেমন হয়েছে, তেমনি এই ভদ্রলোকের সম্পর্কে সমাজে নানান ধরনের কন্ট্রোভার্সি আছে। সমাজের অপরাপর কন্ট্রোভার্সির কথা বাদ দিন, বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এক সময় এই কয়েক মাস আগে এই ডক্টর খলিলের কে সরকারের থেকে পদত্যাগের দাবি জানিয়েছে, অর্থাৎ তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ তারা উত্থাপন করেছে। তো সেই মানুষকে যখন তারা কি কম্পালশনের কারণে আইন, ট্র্যাডিশন, নৈতিকতা ভেঙে নতুন দলীয় সরকারে অন্তর্ভুক্ত করলেন, সেটা মানুষের কৌতূহল থাকবে, সরকারের দিক থেকে এটা ব্যাখ্যা করার একটা দায় আছে। আর উনি নিজেই বা কেন এটা করলেন, কেবলমাত্র ক্ষমতার লোভ, নাকি বিএনপির একান্ত অনুরোধে করেছেন, সেটা যদি হয় তাহলে আরও একটা দিক এখান থেকে বোঝা যায়। তার মানে কি রাজনৈতিকভাবে বিএনপির কিছুটা আপনার ব্যাংক্রাপসিরও পরিচয় বহন করে। কারণ হচ্ছে তাদের কি এত বড় পার্টির মধ্যে, তাদের কানেকশনের মধ্যে একজন পররাষ্ট্রমন্ত্রী নিজের দল থেকে বা অন্য সরকারের ছিলেন, এরকম নয়, একজন পররাষ্ট্রমন্ত্রী জোগাড় করতে তারা ব্যর্থ হয়েছেন। সেই যোগ্যতা সম্পন্ন লোক কি বিএনপিতে নেই? এই সমস্ত প্রশ্নগুলি উঠবে। এবং এই পরে আর মন্ত্রী সম্পর্কে সমাজে এই পন্থা সেই পন্থা এগুলো নিয়ে নানান বিতর্ক তো রয়েছেই, সেগুলো আস্তে আস্তে আরও ঘনীভূত হবে। তো সেটা একটা ঠিক কাজ হয়নি বলে আমার ধারণা। তো সব মিলিয়ে যাদের অধিকার তারাই সরকার মানুষকে দিয়েছে, আমরা লক্ষ্য রাখবো, আগেই বলেছি, কারা কেমন কাজ করেন। আপনি জানেন যে মানে জামাতের তরফে এটা ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেখুন, জামাতের রাজনীতিটা অত্যন্ত অগণতান্ত্রিক, সহজাতভাবে অগণতান্ত্রিক, অন্তর্গতভাবে অগণতান্ত্রিক। সেটা একটা দার্শনিক রাজনৈতিক বিতর্ক, সেই বিতর্ক সমাজে অব্যাহত থাকবে, আমরা সেটা জারি রাখব। কিন্তু একই সাথে জামাতের এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই, এ কারণে যে অপোজিশনের দিক থেকে যদি একটা সংসদীয় পদ্ধতির ব্যবস্থায় যদি একটা শ্যাডো ক্যাবিনেট থাকে, এই ছায়া মন্ত্রিসভার দেশে দেশে কাজ হচ্ছে, সরকারের যতটা মন্ত্রণালয় আছে ততটা মন্ত্রণালয়ের একজন করে দায়িত্বপ্রাপ্ত অপোজিশনের লোক থাকবেন, যেগুলি সরকারের কাজগুলোকে মনিটর করবে, ভুলভ্রান্তিগুলিকে ধরিয়ে দিবে, সমালোচনা করবে, এবং তার বিকল্প কী ভালো হতে পারত সেগুলো মানুষের সামনে তুলে ধরবে। এই কাজটা যদি তারা সত্যিকার অর্থেই করে, তাহলে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবার ক্ষেত্রে বেশ খানিকটা উল্লেখযোগ্য পরিমাণ অবদান রাখবে। এইটা যদি তারা করেন, আমরা ইতিমধ্যেই স্বাগত জানাই। ভবিষ্যতে তাদেরকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত থাকব। দেশের সর্বাঙ্গীন গণতান্ত্রিক ব্যবস্থার যে বিশেষত নির্বাহী বিভাগের, রাষ্ট্রের নির্বাহী বিভাগের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এরা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। কবির, আপনি জানেন যে ঢাকা শহর এই যানজটে একদম কাবু। এই অবস্থার মধ্যে নতুন প্রধানমন্ত্রী যানজটে আটকাচ্ছিলেন, তিনি দেখেছেন কিভাবে মানুষের কষ্ট। আপনি কিভাবে দেখেন এটাকে? আচ্ছা, আমাদের তার নতুন করে কষ্ট তার চোখ দিয়ে দেখবার দরকার নেই। এই শহরের মধ্যে আমরা থেকেছি, বরং বিষয়টা আমি অন্য দিক থেকে দেখতে চাই। বিএনপির ইতিমধ্যে দুইটা সিদ্ধান্ত আর একটা এই জেস্চার বলবো আমি, এটাকে আমি ইতিবাচক মনে করি। তিনটা বলতে, তারা সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে এমপি হলে যে ট্র্যাডিশন ছিল যে সেখানে আপনার শুল্কমুক্ত গাড়ি পায়,
সেইটা তারা গ্রহণ করবেন না, নেবেন না। আরেকটা হচ্ছে যে তারা এমপি কোটা হিসেবে রেখে সরকারি বা রাষ্ট্রীয় জমি প্লট নেবেন না। প্লট গ্রহণ করবেন না। এই দুইটা সিদ্ধান্তই ইতিবাচক। আর তাদের দরকার থাকা না থাকা নির্বিশেষে, এটা তো এখানে প্রায় শতাধিক কোটিপতি আছে, হয়তো তাদের নিজের বাড়িঘর আছে, কিন্তু থাকুক কিংবা না থাকুক, অতীতে থাকলেও মানুষ নিয়েছে। সেটা এই দুটোই একটা ইতিবাচক শুরু, এই কথাটা আমরা বলবো। তার সঙ্গে পরের দিন আজকে যে ঘটনাটা ঘটেছে, এইটা হচ্ছে অনেক দিন হয়তো ব্রিটেনে থেকে তিনি লক্ষ্য করেছেন যে কোনো সভ্য দেশে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কিংবা এমপি মন্ত্রীর জন্য রাস্তার ট্রাফিক আইন ভিন্ন রকম হয় না। তো সেটা তিনি আজকে প্রথম দিন চর্চা করেছেন। এই যে লাল বাতি যখন জ্বলেছে প্রধানমন্ত্রীর গাড়ি বলে, সেইটা আইন নিয়ম ভেঙে তিনি যাননি, ওখানে থেমেছেন। এই ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চেষ্টা, আমি নিশ্চিত যে ইতিমধ্যেই তার যে নিরাপত্তা বলয় যেটা প্রধানমন্ত্রীর থাকে, তাদের অনেকেই কুবুদ্ধি কুপরামর্শ তার নিরাপত্তার দেখিয়ে বলতে শুরু করবে যেটা করা যাবে না। আমি বলবো তিনি যাতে তার এই জেস্চারটা ধরে রাখেন। তার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা গুরুত্বপূর্ণ। সেটার জন্য অন্য কী কী ব্যবস্থা রাখা যায় সেই ব্যবস্থা প্রণয়ন এবং প্রয়োগ করা উচিত। কারণ তিনি যদি এটা অব্যাহত রাখেন এই জেস্চার, তাহলে মন্ত্রীরা এমপিরা অর্থাৎ যারা পাওয়ারফুল, এই পাওয়ারফুল লোকেরা কিছু রুল কিছু নিয়ম আইন মানতে বাধ্য হবে। বাংলাদেশের 54 বছর হয়েছে স্বাধীনতা, এই স্বাধীনতার পরেও যদি আমরা একটা ন্যূনতম আইন কানুন ভিত্তিক রুল বেসড একটা সমাজ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে না পারি, তাহলে তো আমাদের কপাল খারাপই আছে। তো সেই দিক থেকে আপনার এরকম ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ, যেটা তাদের ইতিমধ্যে দুদিনে দেখিয়েছেন, আশা করি এটা অব্যাহত রাখবেন। ধন্যবাদ। এই পর্যায়ে আপনি জানেন যে বিশেষ করে এই সরকারের সামনে এন্টার চ্যালেঞ্জ, রাজনৈতিক চ্যালেঞ্জ তো আছেই, বিশেষ করে অর্থনৈতিক চ্যালেঞ্জটা এই মুহূর্তে মুখ্য বেশি বলতে পারেন। তো এইগুলা তিনি তার সামনে এইগুলো মোকাবেলা কীভাবে করবেন আপনার কি মনে হয়? সেটা আমরা দেখব। তবে রাজনৈতিক পার্টটা একটা চ্যালেঞ্জ কিন্তু খুব সন্নিকট, যেটা দেখে আমরা অনেকেই তাকিয়ে থাকবো। যেমন ধরুন সংসদে রিজার্ভ সিট থাকে মেয়েদের জন্য, এবার 50 জন। আমরা আশা করব এই যে নারীর এমনিতেই কোনো দলই, তারা জুলাই সনদ স্বাক্ষর করেছে সবাই, স্বাক্ষর করার পরেও ওইখানে যেটা লেখা ছিল যে ন্যূনতম 5% নারীকে দল থেকে মনোনয়ন দেওয়া হবে। এটাকে হয়তো বিএনপি 5% দেয় নাই, 4 কিছু শতাংশ হয়েছে। আপনার জামাত ইসলাম তো প্রথম ভায়োলেশন করেছে জুলাই সনদের, এটার মধ্য দিয়ে একজনও নারী তারা মনোনয়ন দেয় নাই। এরকম একটা পরিস্থিতিতে নারীর সংখ্যা খুবই কম, আপনার আনুপাতিক হারে জনসংখ্যার নারী পুরুষের আনুপাতিক হারে। সেই রকম একটা অবস্থায় 50 জন নারীকে যে মনোনয়ন দেবার কথা, সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে তাদের কেন এই নারী মনোনয়নের ব্যবস্থাটা কেন আছে সেইটা মাথায় রেখে করতে হবে। 30 জন নারী এখানে ওখানে বঞ্চিত দল করেছে, এই কম্পেনসেট করতে হবে, ব্যাপারটা এইভাবে দেখবেন নাকি হচ্ছে এই 50 জন নারী সত্যিকার অর্থে বাংলাদেশের নারী সমাজে নারীদের অসাম্যের সমস্যা, নারীদের স্বাস্থ্য সমস্যা, শিক্ষার সমস্যা, তার অর্থনৈতিক ক্ষমতায়নের সমস্যা, রাজনৈতিক ক্ষমতায়নের সমস্যা, নানা ধরনের বৈষম্যের শিকার হওয়ার সমস্যা, এগুলো সম্পর্কে যাদের পরিষ্কার ধারণা আছে, যারা এই বিষয়ে জাতীয় সংসদে এই পুরুষতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নারীর অধিকার, গণতান্ত্রিক রাজনৈতিক সাংস্কৃতিক অধিকারগুলিকে সামনে নিয়ে আসতে পারবে যুক্তি, তথ্য, পরিসংখ্যান এবং তত্ত্ব দিয়ে, সেইটা যদি তারা করেন উভয় পক্ষ, তাহলে বাংলাদেশের এইবারের সংসদটা
আর মানে এমনিতেই কিন্তু বেশ কিছু কম্পোজিশনের মধ্যে এটা প্রাণবন্ত হয়ে উঠবার সম্ভাবনা আছে। আর নারীদের এইটা যথার্থ প্রতিনিধিত্ব যদি এখানে থাকে, যোগ্য এই বিষয়ে কথা বলবার জন্যে, তার অধিকারগুলি সামনে তুলে ধরবার জন্যে, সমস্যাগুলি শনাক্ত করার যোগ্যতা নিয়ে, তাহলে একটা গুরুত্বপূর্ণ কাজ হবে। আর যদি সেটা না হয়, সেটা মানে অলংকারের মতন যেগুলো আগে বলা হতো, হ্যাঁ, ওইখানে স্বভাববর্ধনের জন্যে রাখার কোনো মানে হবে না। না, এই জুলাই অভ্যুত্থানের পরে যে নির্বাচন, এই নির্বাচনে আপনি বললেন যে জামাতে ইসলামী প্রথমেই ওই জুলাইয়ের যে চেতনা তার সাথে মানে কি করেনি, সাংঘর্ষিক কাজ করেছে, তারা একজনকেও মনোনয়ন দেয়নি। এবং শুধু তাই নয়, পরিষ্কার করে বলেছে Yeah. যে নারী নেতৃত্বে তারা বিশ্বাস করেন না, এবং সেটা দলের উচ্চ পদেও নয়, রাষ্ট্রের উচ্চ পদেও নয়। তো এখন যারা আইন বানান, আইন প্রণেতা কিন্তু কখনো কখনো মন্ত্রীর চেয়েও গুরুত্বপূর্ণ, যিনি আইন বানান। কারণ একজন আইন প্রণেতা না হয়েও আপনার মন্ত্রী হতে পারেন, 10% তো হতে পারেনি। কিন্তু সেই ক্ষেত্রে আবার দেখা যাবে মনোনয়ন দেয় নাই, কিন্তু জামায়াত অপোজিশন হিসেবে সংখ্যানুপাতে যেই যতটা সংখ্যক নারী আসন, সেটা তারা নিশ্চয়ই গ্রহণ করবেন। সেখানে আবার বলবেন না যে আমরা নারীদের অযোগ্য বলে আমরা মনোনয়ন দেইনি, কিন্তু এটা নিব না। মানে আপনার সাজেশন কি? কি কোনটা? এই নারী যেভাবে নিয়োগ করা হবে, মানে কি পার্সেন্টেজ কত, কিভাবে, এটা কিভাবে? না, সেটা তো আপনার নিচে ওই এমপিদের যে সংখ্যানুপাত, সিটের সংখ্যানুপাতেই হয়, এবারও তাই হওয়ার কথা। এবার তো 50টা। হ্যাঁ, তো যে যতটা সিট পেয়েছে সেই অনুযায়ী হবার কথা, তো সেটাই হবে। ওই যে সংস্কার পরিষদ যেটা নিয়ে শপথ নিয়ে যেটা বিতর্ক হলো প্রথম দিন, এইটা নিয়ে কি একটা বিতর্ক হতে পারে সামনে আরো? কোনটা? এটা নিয়ে মানে যে নারীর? না, নারী না, এই সংস্কার পরিষদ যেটা। দেখুন, এইখানে তো এই যে জুলাই সনদের গ্রহণ, নোট অফ ডিসেন্ট সহ ভোটে যাওয়া কিংবা না যাওয়া, গণভোটের ব্যবস্থা, এই পুরো ব্যবস্থাটার মধ্যে অনেক গোজামিল আছে, প্রায়োগিক এবং দার্শনিক নানান সমস্যা আছে। সেটা নিয়ে তো আমরা আগে আলাপ করেছি, অল্প পরিসর আলাপ করা কঠিন। কখনো কখনো ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া হয়েছে, কখনো গাড়ির আগে ঘোড়া, এই সমস্যাটা আছে। সেটা তারা প্রায়োগিক পর্যায়ে পরিসরে কীভাবে দুই পক্ষ নিষ্পত্তি করবেন সেটা দেখার বিষয়। তবে একটা তো কথা এখনও আশ্বস্ত হবার মতন, সেটা হচ্ছে বড় রাজনৈতিক দল যেটা, তারা বলেছে তারা যে সমস্ত জায়গায় আপত্তি করছে সেগুলো মূলত আপনার প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক, অথবা আইন এখানে নীরব। সেটার একটা কারণ হচ্ছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে এবং যেই পদ্ধতিতে করা হয়েছে সেটা বিদ্যমান, অর্থাৎ পূর্ববর্তী সংবিধানের অধীনে হয়েছে। কিছু কাজ হয়েছে সংবিধান অনুযায়ী, কিছু কাজ হয়েছে সংবিধান ছাড়া গণঅভ্যুত্থানের চেতনার ভিত্তিতে দাবি করে। তো এগুলো একটা কারণ হচ্ছে, পিছনে যদি আপনি যান, গণঅভ্যুত্থানের মধ্যে প্রধান উপাদান ছিল রাজনৈতিক স্বতঃস্ফূর্ততা, রাজনৈতিক সচেতনতা দিয়ে যে নেতৃত্বের মাধ্যমে এরকম একটা পরিণতি হবে সেটা তো ছিল না। তারপরে যারা সরকার গঠন করেছেন, সেইটা তাদের অধিকাংশই গণঅভ্যুত্থানের ভেতর থেকে উঠে আসা নয়। ফলে এক ধরনের জগা খিচুড়ি প্রথম থেকে লেগে আছে। জনগণের আকাঙ্ক্ষা, পোস্টার, ফেস্টুন, স্লোগান, সঙ্গীত, কবিতা, এগুলোর মধ্য দিয়ে এক ধরনের রূপ আমরা দেখতে পেয়েছি। আরেক দিক থেকে এইটাকে বাস্তবায়ন করবার জন্য যে সচেতন রাজনৈতিক নেতৃত্ব দরকার ছিল, হ্যাঁ, সেইগুলির অনুসারে সেগুলো আমরা সরকারে দেখি নাই। আবার যারা এটা প্রণয়ন করেছেন তার মধ্যে কিছু ফাঁকিবাজি আছে। জনবা একত্রিত করে একটা সাইন করতে পারলে একটা কনসেনসাস হয়ে গেল। নোট অফ ডিসেন্টগুলি যারা দিয়েছেন সেটা কীভাবে নিষ্পত্তি হবে সেগুলো পরিষ্কার নাই, এখনও নাই। কিন্তু আসার কথা হচ্ছে যে সংস্কারের ব্যাপারে জাতীয়তাবাদী দল বলেছে এটা তারা পদ্ধতিগত ব্যাপার সমস্যা থাকলেও সংস্কারের ব্যাপারে তারা অঙ্গীকারবদ্ধ আছেন। অন্তত আজকে পর্যন্ত আমরা পত্রপত্রিকা, মানে নীতিগত কোনো বিরোধ নেই না, বরং জামাত ইসলামের দিক থেকে পুরানা মুনাফিকিটা এখনও দেখতে পাচ্ছি। একদিকে বলতেছে সেগুলো তারা চায়, আবার
যেটা নিজেরাই করতে পারত, এই যে নারীদের মনোনয়ন দেওয়ার ব্যাপারে, সেটাই করে নাই। এটা তো আরেকজনকে এটা দরকার ছিল না, এটা নিজেদের উপর নির্ভর করে করে নাই। তারাও কি আচরণ করে, তা দ্বারা যে সমস্ত ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, সেই ব্যাপারে তারা কী ধরনের কথাবার্তা বলে যে আমরা ভবিষ্যতে দেখতে পারবো। নোট অফ ডিসেন্ট দুই পক্ষেরই আছে, কারোর এটার মধ্যে, কারো এটার মধ্যে, কোনোটার মধ্যে যৌথ। তো দুই পক্ষই নোট অফ ডিসেন্টের ব্যাপারে কী আচরণ করে, এটা অল্প সময়ের মধ্যেই তো পরিষ্কার হবে, তখন এটা নিয়ে আরও কথা বলা যাবে। ওয়েল, এবার আমাদের দিকে ফিরিয়ে তারপরে রাজনীতিতে আবার ফিরব। নতুন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়। দুটো তিনি সঠিক কথা বলেছেন। এর ইঙ্গিত দু রকমের হতে পারে। সাংবাদিকদের সমস্যা বলতে অনেক রকমের সমস্যা আছে। তার আর্থিক সমস্যা আছে, তার নিরাপত্তার সমস্যা আছে। তো এই সমস্যাগুলো সমাধান না করে তো সাংবাদিকতার উন্নয়ন হবে না, এটা যেমন সত্য। আর সাংবাদিকতার গণতান্ত্রিক সংস্কার না হলে আপনার গণতন্ত্রের দেশের সমাজ এবং রাষ্ট্রের ভিতর গণতন্ত্র হবে না। এই কারণ এই সব বিষয়ে সাংবাদিকদের যত ধরনের শাখা প্রশাখা আছে, প্রতিনিধিত্বমূলক ইউনিয়ন আছে, সাংবাদিক মালিকদের সংগঠন আছে, সম্পাদকদের সংগঠন আছে, তাদের প্রত্যেকেরই সুচিন্তিত কিছু দাবি দফা আছে। সেগুলো নিয়ে আমরা আশা করব সরকার বা প্রথমে তথ্যমন্ত্রী সেগুলি বসবেন। এটা ছাড়াও একটা একটা সংস্কার কমিটি হয়েছিল, সেখানেও অনেক প্রস্তাবনা আছে। তথ্য কমিশন করবার কথা সরকার তড়িঘড়ি করে শেষ মুহূর্তে, সর্বশেষ যিনি তথ্যমন্ত্রী ছিলেন তিনি একটা আইন করতে চেয়েছিলেন, কিন্তু আইনের যে খসড়া আমরা দেখেছি, সেটা মোটেও অবাধ তথ্য প্রবাহের কিংবা সাংবাদিকতা চর্চার গণতান্ত্রিক স্বাধীনতার যে পূর্ণতা সেখানে ছিল না। কিন্তু এখন সময় আছে, এগুলি আলাপ আলোচনার ভিত্তিতে সেগুলো আশা করি তিনি দেখবেন। আপনি যেটুকু তাকে উদ্ধৃত করলেন তাতে তো ইতিবাচক মনে হলে আমরা ভবিষ্যতে বুঝতে পারবো। তবে এই সময় আরেকটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, সেই ক্ষেত্রে হয়তো পুরো সরকারকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কিন্তু তথ্যমন্ত্রী সাহেবের কাছে আমার একটা অনুরোধ, তার সর্বশেষ যে তথ্যমন্ত্রী ছিলেন অন্তর্বর্তী সরকারের, তিনি একটা গুরুতর অসত্য কথা সমাজে বলে বিদায় নিয়েছেন। তিনি বলেছেন যে অন্তর্বর্তীকাল সরকারের আমলে কেউ কোনো সাংবাদিক জেলে যান নাই। অনেক সাংবাদিক জেলে আছেন যারা তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জেলে গেছেন, গ্রেফতার হয়েছেন, এবং তাদের অনেকের বিরুদ্ধে আপনার খুনের মামলা আছে। আপনি অনুমান করতে পারেন আমরা কাদের কথা বলছি। সাংবাদিকরা আওয়ামী লীগের অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক সরকারের অনেকেই সাংবাদিকদের মধ্যে তার সহযোগিতা করেছে, তাদের সমর্থন করেছে। সেটা একটা নৈতিক অপরাধ, সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী, সেটা হলো একটা সমস্যা। কিন্তু এগুলো ফৌজদারি অপরাধ হিসেবে বাংলাদেশের আইন ব্যবস্থায় প্রতিষ্ঠিত নয়। ফলে কিন্তু তারা খুন খারাপি যে করেন নাই সেটা একাধিক সময় অন্তর্বর্তীকালের সরকারের বিভিন্ন মন্ত্রী স্বীকার করেছেন, কিন্তু তাদেরকে মুক্তির কোনো ব্যবস্থা করেন নাই। তবে এটা তো বিনা বিচারে আছে। হ্যাঁ, তবে একটা কথা হইল, তারা কখনো কখনো বলেছেন যে এই তাদের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছিল কোনোটা পুলিশ করেছে, কোনোটা বিএনপি এবং জামাত করেছে। এখন প্রশ্ন হলো যে জামাত এবং বিএনপি তারা যেই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে খুন করা না সত্ত্বেও খুনের মামলা দায়ের করেছেন, তারাই এখন ক্ষমতাসীন আর সবচেয়ে বড় বিরোধী দল। সরকারের উচিত হবে এবং তথ্যমন্ত্রীর উচিত হবে সরকারকে সহযোগিতা করা, যে যদি বিএনপি কিংবা জামাত কর্মীদের কারণে সেই মামলা প্রত্যাহার করা না যায়, সেই কর্মীদের প্রতি আহ্বান জানানো যে মিথ্যা মামলা, এবং তাদের এটা শেখা উচিত যে নিজেরা আওয়ামী লীগ আমলে অসংখ্য মিথ্যা মামলার শিকার হওয়ার পরে একই ধরনের মিথ্যা মামলা রাগের বশত অথবা প্রতিহিংসা বশত অন্যদের বিরুদ্ধে তারা কী করে দেয়। হয় তারা প্রত্যাহার করুক, অথবা সরকার একটা কী বলে যে কম্প্রিহেনসিভ সিদ্ধান্তের মধ্য দিয়ে এই সাংবাদিকদেরকে মুক্ত করা হোক। তাদের বিরুদ্ধে যদি আর্থিক দুর্নীতির মামলা হয়,
বা অন্য বা অপরাধ করে থাকে বা অপরাপর কোনো দেওয়ানি কিংবা সেগুলোর তো ফৌজদারি বিচার অপরাধ হতেই পারে, থাকে, হ্যাঁ। সেগুলির বিচার হোক। এইভাবে বিনা বিচারে সাংবাদিকদেরকে অন্তর্বর্তীকালীন সরকার আপনার অন্তরীণ করে রেখেছে, কারাগারে রেখেছে, সেগুলির একটা সুরাহা এই সরকারের করা তার নৈতিক কর্তব্য। অনেক ধন্যবাদ কবির। দর্শক, আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি দেখছেন ফ্রন্টলাইন, আমাদের সঙ্গে রয়েছেন নুরুল কবির। কবির, আপনার কথা শুনছিলাম। এটা হচ্ছে যে আপনি জানেন যে নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে মারামারি হচ্ছে, হাঙ্গামা হচ্ছে। যেটা খুব দুর্ভাগ্যজনক, দুঃখজনক, অপ্রত্যাশিত। এ কারণে যে এগুলোর প্রধান দুইটা রাজনৈতিক দল এই মুহূর্তে, তিনটা, আপনার যারা সংসদে যাদের প্রতিনিধি আছে, বিশেষত বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, তারা প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ করছেন যে যেখানে তাদের কর্মীদের উপর আপনার অন্যরা আঘাত করছে, আক্রমণ করছে, বাড়িঘরের উপর অবিচার হচ্ছে, ভেঙে দিচ্ছে। বাস্তব হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে জিতেছে এবং তার প্রতিপক্ষের উপর আক্রমণ করছে। জামাতের উপর, এনসিপির উপর যেমন আক্রমণ হচ্ছে, আবার অন্য কোথাও জামাত এবং এনসিপিও আক্রমণ করছে। সেগুলো নানান ছবি এবং ভিডিও এগুলি দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ যার যার সীমিত শক্তি অনুযায়ী, যার যার শক্তি অনুযায়ী প্রত্যেকেই যেখানে যেখানে যাদের সুবিধাই মারামারিটা করছে। এটা খুব অন্যায়। কারণ আমাদেরকে একটা জায়গায় তো কোনো না কোনো দিন পৌঁছতে হবে যেখানে পরাজয় মেনে নেওয়া, কিংবা যদি পরাজয়ের ক্ষেত্রে কোনো বৈধ বস্তুনিষ্ঠ অভিযোগ থাকে, সে অভিযোগ নিষ্পত্তির আইনি প্রক্রিয়ায় এগিয়ে সেগুলো সমাধানের চেষ্টা করা। এই প্রক্রিয়াটা বন্ধ করতে হলে প্রত্যেকটা পার্টিকে নিজেদের আপনার মধ্যে আলাপ করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। উপরের দিকে চাইলে এগুলো বন্ধ না হওয়ার কোনো কারণ নাই। তাদেরকে বুঝতে হবে যে এগুলি করে শেষ পর্যন্ত এলাকায় এলাকায় এক ধরনের শক্তির প্রদর্শনী ছাড়া রাজনৈতিকভাবে খুব উপকার হয় না। মাঝখান থেকে অনেক নিরীহ মানুষের ক্ষতি হয়, রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব ঘটে। এগুলি কাউকে সাহায্য করে না, সর্বোপরি দেশকে সাহায্য করে না, রাজনৈতিক প্রক্রিয়াকে সাহায্য করে না। এগুলো তারা নিজেরা যতক্ষণ পর্যন্ত উপলব্ধি করবেন ততক্ষণ পর্যন্ত আপনার চূড়ান্তভাবে শেষ হবে না। তবে যতক্ষণ এই রাজনৈতিক দল এবং তাদের কর্মীগুলো এরকম উপলব্ধিতে পৌঁছবেন ততক্ষণ পর্যন্ত সমাজ অপেক্ষা করতে পারে না। তার জন্য যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে রাষ্ট্রের, তাদের একেবারেই দলনিরপেক্ষভাবে আচরণের মধ্য দিয়ে এই প্রক্রিয়াকে আটকে দেওয়া দরকার। যারা অপরাধ করেছে গ্রেফতার করা দরকার, শাস্তির আওতায় আনা দরকার, এবং নিরীহ যারা তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। সেটা সব পার্টির জন্যে এবং যারা পার্টি করে না তাদের জন্যেও। নুরুল কবির, আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ভারত সম্পর্ক একদম তলানিতে গিয়েছিল। নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আপনি কি মনে করেন যে এই সম্পর্ক যে টানাপোড়েন ছিল এটা কাটিয়ে নতুন সম্পর্কে যাত্রা শুরু করবে? দেখুন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আর বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক, এই দুইটাকে আমি একটু আলাদা করে দেখি। এক নম্বর হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে তলানিতে পৌঁছে নাই। ভারতের বিরুদ্ধে গত 15-16 বছর ধরে ভারত রাষ্ট্র, সরকার এবং তাদের বিভিন্ন আইন প্রয়োগকারী নানান সংস্থার বিরুদ্ধে এই দেশের মানুষের, বাংলাদেশের মানুষের ন্যায্য রাগ, ক্ষোভ একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। তার প্রধান কারণ হচ্ছে যে ভারতের সরকার তিনটা নির্বাচনে যেখানে
বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, সেগুলোকে সবার আগে সে আওয়ামী লীগকে তারা স্বীকৃতি দিয়েছে, আওয়ামী লীগ সরকারকে সাহায্য করেছে তা, এবং মানুষের ভোটাধিকারকে শ্রদ্ধা করে নাই। অন্যদিকে এটা হলো রাজনৈতিক দিক, অন্যদিকে দুই দেশের সম্পর্কের মধ্যে আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতে তারা অনেকগুলো জায়গায় পানি না দেওয়া, মানে পানির যে ন্যায্য হিস্যা আপনার সাধারণ নদী যেগুলো আছে সেগুলোর বর্ডারে আমাদের মানুষদের হত্যা করা সহ নানান ব্যবসা বাণিজ্য এক জোর করে না হলেও এই আপনার ভীষণ বড় বড় কনসেশনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য পাওয়া, এগুলি দেশের মানুষ দীর্ঘদিন পছন্দ করে নাই। আর অন্তর্বর্তীকালীন সময়ে আপনার কিন্তু তার আগে গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত তখন আপনার মানুষের মধ্যে এই ভারত বিদ্বেষ যথার্থভাবে তৈরি হচ্ছিল, কিন্তু সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ভালো ছিল, ফলে তাতে ভারতের কোনো সমস্যা হয় নাই তার নানান কিছু পাওয়ার জন্যে। অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা আসলো, ভারত সংক্রান্ত মানুষ, বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট সেটাকে তারা ধারণ করেছে, কিন্তু ধারণ করতে গিয়ে আবার এটা তারা, আমি লক্ষ্য করেছি, খুব ভোলে নাই যে দুইটা দেশের মধ্যে, পার্শ্ববর্তী দেশের মধ্যে, তাও একটা বড় এবং ছোট দেশের মধ্যে নিরন্তর একটা বিদ্বেষ পরায়ণ সম্পর্ক থাকলে দুইজনের নিরাপত্তার জন্যই ক্ষতিকর। তারা কিন্তু তলে তলে পর্দার আড়ালে দুই পক্ষ কিছু কথাবার্তাও বলেছ, কিন্তু পরস্পরের আস্থা অর্জন করতে পারে নাই। এখন প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের দিক থেকে ভারতের কাছে আকাঙ্ক্ষাটা খুব সোজা, সিম্পল। সেটা হচ্ছে যে দুইটা দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, দুইটা দেশের ইতিহাসের প্রতি শ্রদ্ধাবোধ। ধরেন বাংলাদেশের কয়েক লাখ মানুষের মৃত্যুর মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে যদি ভারত সরকার এবং সরকার বড় বড় রাজনৈতিক দল বক্তৃতা করতে থাকে, পাবলিক স্টেটমেন্ট করে যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে, এটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না। এই সমস্ত মানে ইতিহাসের সঙ্গে সম্পর্ক নাই, বা এই সময় ভুয়া তথ্যভিত্তিক ন্যারেটিভ ইতিহাসের, এগুলো তাদের বন্ধ করা উচিত। আমাদের যেগুলো ন্যায্য পাওনা আছে সেগুলো তাদের আন্তর্জাতিক আইনের অধীনে দেওয়া উচিত, এবং সত্যিকার অর্থে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, পারস্পরিক শ্রদ্ধা ভিত্তিতে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি হওয়া উচিত। সেইটা তৈরির ক্ষেত্রে আমি বলবো নতুন সরকারকে যে যতটা সম্ভব ধৈর্য সহ এবং দক্ষতার সঙ্গে বাংলাদেশের থেকে ভালো জেস্চার দেখানো, যে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক যদি তৈরি হয়, বাংলাদেশের প্রতি যদি সত্যিকার অর্থেই তারা বন্ধুত্ব সুলভ আচরণ করে, বাংলাদেশও সেটা রেসিপ্রোকেট করবে। আর ভারতের দিক থেকে আমরা কি বলতে পারি, ভারত কি করবে সেটা ভারতের ব্যাপার, কিন্তু ভারতের দিক থেকে উচিত হবে সত্যিকার অর্থেই বাংলাদেশের সমাজের ভেতরে যে বিরাট পরিবর্তন ঘটে গেছে, যে ভারত দীর্ঘদিন বাংলাদেশের প্রতি যে অবিচার করে এসেছে, যে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে, সেইটা যে হবে না, বরং একটা সৌহার্দ্যমূলক পারস্পরিক স্বার্থের ভিত্তিতে পরস্পর প্রতি শ্রদ্ধা রেখে একটা সম্পর্ক নতুনভাবে তৈরি করার দিকে যদি এগোয়, সেটাকে দুই দেশের জন্য ভালো বলে আমি মনে করি। আমরা চাইব সবসময় যে পারস্পরিক স্বার্থ পরস্পর দিকে দেখে যাতে দুইটা দেশের মধ্যে সম্পর্ক ভালো হয়ে ওঠে। কারণ আপনার প্রতিবেশী যদি বৈরী হয়, তাহলে কেউ, দুই পক্ষের এক পক্ষ শান্তিতে থাকতে পারে না। তো এইটা তো কোনো সুস্থ মানুষের কাম্য হতে পারে না। ভারত সরকারকে আরও বেশি করে দেখতে হবে এই কারণে যে তার এটা অভ্যাস, এই যে আধিপত্যবাদী বদভ্যাস। কারণ শুধু বাংলাদেশের সঙ্গে যদি তার এই সম্পর্ক হইতো, তাহলে হয়তো কেউ তৃতীয় চতুর্থ পক্ষ বলতে পারতো এদের বাংলাদেশিদের দোষ আছে। নেপালের সঙ্গে, শ্রীলঙ্কার সঙ্গে, পাকিস্তানের সঙ্গে তো আছেই, তো সবার সঙ্গেই তো তার খারাপ সম্পর্ক। যে সুযোগ পেলেই এই পার্শ্ববর্তী দেশগুলি থেকে নানানভাবে একটা শোষণমূলক সম্পর্ক তাদের দেশগুলিতে প্রতিষ্ঠা করা, নিজেদের তাবেদার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করবার চেষ্টা করা, ওই সব দেশগুলোর জনগণের
সিদ্ধান্তকে নানানভাবে বদলে দেওয়ার চেষ্টা করা, এই সমস্ত অপকর্ম থেকে ভারতের বেরিয়ে আসা দরকার। ভারত যদি বেরিয়ে আসতে পারত তাহলে কারোরই কোনো দরকার হতো না, কারণ সে একটা বৃহত্তর দেশ, হ্যাঁ, তার জনসংখ্যা বেশি, তার আয়তন বেশি, তার সঙ্গে খামাকা ছোট দেশগুলি কখনোই ঝামেলা করতে যেত না। ঝামেলা তৈরি পাকায় অন্যায় হস্তক্ষেপের মধ্য দিয়ে ভারত সরকার নিজে, এটা কংগ্রেস করেছে, বিজেপি করছে, ভারতীয় মিডিয়ার একটা বিরাট দায় আছে এটার ক্ষেত্রে। এদের চৈতন্যের সুস্থতা কামনা করি। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে অর্থনীতিতে একটা চরম অস্থিরতা বিরাজ করছে, সংকট চারদিকে, কোনো বিনিয়োগও হচ্ছে না, মানে বিশেষ করে ব্যাংকগুলোতে এক ধরনের নৈরাজ্য চলছে। তো এই রকম পরিস্থিতি, এটা টালমাটাল মানে অর্থনীতি পেয়েছে এই নতুন সরকার, এই সামনে কি চ্যালেঞ্জ আছে? কী চ্যালেঞ্জ আছে আপনি বলেই দিলেন। এগুলো সমস্যা কাটিয়ে উঠতে হবে। বাংলাদেশে যেটা বলেননি, আপনার অন্তর্বর্তী সরকারের আমলে সেই দেশের বিনিয়োগ পর্যাপ্ত মাত্রায় না হওয়ার কারণে, অনেক বিনিয়োগ থেমে যাবার কারণে দারিদ্র আয় কমে গেছে, দারিদ্র্য বেড়েছে। ফলে আপনি যেগুলো বললেন তার সঙ্গে এই সমস্যাগুলো যুক্ত হয়েছে। বিএনপি নির্বাচিত হওয়ার আগে বলেছে, এই তারা কতগুলো এখানে সেখানে ব্যাখ্যা দিয়েছে, তারা এই সমস্যাগুলি কীভাবে সমাধান করবেন, তারা নতুন জব তৈরি করবেন বলেছেন, তারা এগুলোকে একটা রুল বেসড প্রতিষ্ঠানগুলিকে ঠিক করবেন, যতগুলি আর্থিক প্রতিষ্ঠান আছে, ব্যাংক আছে, এগুলির মধ্যে নিয়ম প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশি এবং বিদেশি বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। সেটা তাদের দক্ষতা আন্তরিকতার উপর নির্ভর করবে। কিন্তু আমি মনে করি যে তারা যদি সত্যিকার অর্থে আন্তরিকতা দেখায়, জনগণের সামনে যদি সেগুলি ভিজিবল থাকে, নিজেদের দলীয় কর্মীরা নিজেরা যদি এই লুটপাট তন্ত্রের মধ্যে না পড়ে, চাঁদাবাজি যদি বন্ধ করে, তাহলে যে বাংলাদেশ যেই ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, এই নির্বাচনকে সারা পৃথিবী যেভাবে স্বাগত জানিয়েছে, সেইটার প্রতি পৃথিবীর শুধু নয়, আপনার দেশীয় যারা ইনভেস্টার আছেন তাদের সহানুভূতি থাকবে। বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব এবং মানুষের রাইট বেসড একটা যদি শিল্প অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করা যায়, ধীরে ধীরে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। কিন্তু এর মধ্যে যদি তা কোনো হঠকারিতা হয়, বিশৃঙ্খলা নিজেরা তৈরি করে, আওয়ামী লীগের মতন আচরণ শুরু করে, হ্যাঁ, অচিরেই, তাহলে বাংলাদেশ অনেক বিপদে পড়ে যাবে। আমরা আশা করতে পারি যে যে বিপদের মধ্য দিয়ে বাংলাদেশ গেছে, তার অর্থনীতির যে দুরবস্থা জায়গায় এই মুহূর্তে আমরা আছি, সেটা উত্তরণের জন্য তারা অঙ্গীকার দেখাবেন, আন্তরিকতা দেখাবেন। এই দুটো মানুষ যদি উদ্যোগ এবং আন্তরিকতা দেখে, অনেক মানুষ সহনশীলতা নিয়ে তাদেরকে সহযোগিতা করবে। এটা তো নির্ভর করে রাজনৈতিক সমঝোতার উপর, সহনশীলতার উপর। তাতেও বটে না, দুটো যেহেতু বিবদমান দুটো পক্ষ, দুটো বিবদমান পক্ষ হইল, এটা অসম পক্ষ। আপনি যদি আরো গভীরে গিয়ে আলাপ করতে চান, জামাত ইসলামী এখনো পর্যন্ত ঠিক মুখে ইতিবাচক রাজনীতির কথা বলছেন, বাস্তবে কিন্তু ইতিবাচক রাজনীতির লক্ষণ দেখাননি। কারণ সরকার প্রতিষ্ঠিতার আগেই তারা ডেমনস্ট্রেশনের কর্মসূচি দিয়েছে, তারা অত্যন্ত জঙ্গি ভাষায় কথাবার্তা বলছেন। তো সেগুলো শপথ অনুষ্ঠানেও ছিলেন না, যাক পরে কিছুক্ষণের মধ্যে তাদের বোধোদয় হয়েছে, এসছেন। তো প্রশ্নটা হচ্ছে যে জামায়াতের দিক থেকে লোকেরা এত বড় গণঅভ্যুত্থানের পর মানুষের রাজনৈতিক চক্ষু আরও আপনার হয়, শার্পেন হয়, কে কি করছে না করছে এটা লোকেদের নজরে পড়বে। বিএনপির উপর যদি তারা অবিচার করে, সেটা যেমন নজরে পড়বে, আবার বিএনপি যদি আপনার জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে জনগণের সমস্যার সমাধান করবার পূর্বেই নিজেদের সমস্যাকে অ্যাড্রেস করতে থাকে এবং অন্যদেরকে বিত্তহীন রেখে নিজেরা বিত্তবান হবার চেষ্টা করে, এইটাও আপনার মানুষের চোখ এড়াবে না। তাদের বুঝতে হবে যে গণ অভ্যুত্থানের 1.5 বছর মাত্র গেছে, এগুলি বড় বড় গণ অভ্যুত্থান মানুষকে এম্পাওয়ার করে, মানুষের ক্ষমতায়ন করে। এই ক্ষমতার একটা চাপ থাকে, সেই চাপটা আপনার উপলব্ধি করবার
যোগ্যতা যদি তাদের থাকে, তাহলে ইংরেজিতে বলে যেটাকে দে উইল বিহেভ, ঠিকমতো কাজ করবে। আর না করলে খুব দ্রুততর সময়ের মধ্যে আন্দোলন সংগ্রাম শুরু করবে, সেটা মানুষ জামায়াতে ইসলামের জন্য অপেক্ষাও করবে না। এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন আসে, আপনি বলছেন জামাত ইসলামের কথা, আওয়ামী লীগের অবস্থানটা কী হবে? আওয়ামী লীগ তো নিষিদ্ধ রাজনৈতিক দল এই মুহূর্তে, নিষিদ্ধ এই অর্থে যে তার কার্যক্রম নিষিদ্ধ, নিষিদ্ধ বিচার প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত। এবং সেই বিতর্কগুলি সামনে আসবে, সরকারকে ওইটা অ্যাড্রেস করতে হবে, সমাজকেও করতে হবে যে বিচার প্রক্রিয়া বলতে কি বোঝায়। প্রথম কথা হলো, এই ব্যাপারে কোনো আপোষের সুযোগ নেই যে তারা প্রায় ১,৫০০ মানুষকে হত্যা করেছে ৩ সপ্তাহে, ২০,০০০ মানুষকে সারা জীবনের জন্য নানাভাবে পঙ্গু করেছে, আহত করেছে। এর পেছনে যারা ছিল, সেটা আওয়ামী লীগের নেতা হোক, আওয়ামী সরকারের নেতারা হোক, প্রশাসনের লোকেরা হোক, পুলিশ আর্মি যারাই যেখানে থাকুক না কেন, গুম খুনের সঙ্গে যারা জড়িত, সেটা বিচার হইতে হবে। এখন এই বিচারের প্রক্রিয়াটা কোন পর্যন্ত, কতদিন, সেগুলোর নিয়ে এখন সমাজে তর্ক বিতর্ক করার সময় এসছে। কিন্তু আওয়ামী লীগের দিক থেকে দেশে বিদেশে তারা কোনো সুষ্ঠু আলাপের মধ্যে এখনও শুরু করে নাই। তাদের এমন একটি আলাপ আমি শুনি নাই এখনও পর্যন্ত যে তারা মনে করে তারা কোনো অন্যায় করেছে। প্রথম কথা হচ্ছে, সরকারের দিক থেকে তারা রিকনসিলিয়েশনের প্রতিজ্ঞা করেছে, তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে আছে। সেই প্রক্রিয়ায় যদি একটা পর্যায় পর্যন্ত ট্রায়াল কোর্টে যেটা হয়ে যায়, বিচার হয়ে গেল, বাকি তারপর অনেকগুলি আপিলেট কোর্ট থাকে, হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন, রিভিউ। এখন রিভিউ শেষ হওয়া পর্যন্ত কি বিচার প্রক্রিয়া, নাকি বিচার হয়ে গেছে ট্রায়াল কোর্টসগুলিতে, রায় কারোর ফাঁসি, কারোর মৃত্যুদণ্ড, কাউকে খালাস, কাউকে যাবজ্জীবন, কাউকে 10 বছরের যাবজ্জীবন, এগুলো অনেকগুলি মামলায় হয়েছে। তো বাকি যারা আছে, সেইটা ট্রায়াল কোর্ট পর্যন্ত বিচার হয়ে গেলেই কি এই আপনার নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে, নাকি একবার রিভিউ পর্যন্ত যাইতে হবে? এটা তো ক্লিয়ার না। না, এটা ক্লিয়ার না। সুতরাং এই বিতর্কটা করতে হবে। সেখানে আওয়ামী লীগের, আওয়ামী বুদ্ধিজীবীদের এই এখনো পর্যন্ত বিদ্যমান দৃষ্টিভঙ্গি নিয়ে যে তারা কোনো অপরাধ করে নাই, সেটা এই বিতর্ক তোলাও সম্ভব নয়। আর ওইদিকে আপনার রিকনসিলিয়েশনের পথটাও রুদ্ধই থাকবে। সেখানে ফলে তাদেরও একটা দায় দায়িত্ব আছে। আরেকটা বিষয় হচ্ছে, গুম খুনের ব্যাপারে যেহেতু অনেকগুলো সামরিক, আধা সামরিক প্রতিষ্ঠানও জড়িত ছিল ব্যক্তি হিসেবে, সেগুলোর দিকে আমাদের খুব নজর রাখা দরকার হবে। তাদের অনেকে মনে করছে যে অন্তর্বর্তীকালীন সরকার চলে গেলে তাদের ব্যাপারটা হালকা হয়ে যাবে। এটা হালকা হতে দেওয়া যাবে না। এই প্রতিষ্ঠানগুলি যে সমস্ত কলঙ্কের মধ্যে পড়েছে, তাদেরকে কলঙ্ক মুক্ত করতে হলে, এবং যেটা দেশের জন্য অত্যন্ত জরুরি, তা ইন্ডিভিজুয়াল হিসেবে যারা এইসব গুম খুন এগুলির মধ্যে জড়িত ছিল, সেগুলির বিচার হইতে হবে। আর একটা কথা মনে রাখেন, প্রত্যেকেরই কিন্তু কম বেশি গুম খুনের ইতিহাস আছে। বাংলাদেশে তো এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এই অঞ্চলে তো শুরুই হয়েছে জামাতকে দিয়া। ৭১ সালে পাকিস্তানি বাহিনী যখন এখানে মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযোদ্ধার সন্দেহের লোকজন ধরে নিয়ে যেত, আর ফেরত আসতো না, এগুলি এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। আচ্ছা, বিএনপিকেও আমরা দেখেছি ক্লিন হার্টের নামে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্যে, ক্লিন হার্ট অপারেশনের সময় আওয়ামী লীগ তো করেছেই। পরে এই বিষয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের হাতে কিন্তু রক্ত আছে। ফলে সংশ্লিষ্ট প্রত্যেককে বুঝতে হবে যে তারা তাদের কলঙ্কিত অতীত বাদ দিয়ে গণ অভ্যুত্থানের চেতনার আলোকে একটা নতুন যাত্রা যে শুরু হবার একটা ঐতিহাসিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাকে তারা ইতিবাচক যাত্রা হিসেবে নিয়ে সমাজের দিকে নিয়ে সামনে এগিয়ে যাবে কিনা। অনেক অনেক ধন্যবাদ কবির। ধন্যবাদ আপনাকে। দীর্ঘ সময় আপনার বক্তব্য শুনলাম। ভবিষ্যতে আরও আবার আপনার সঙ্গে দেখা হবে, কথা হবে। আপনার ধৈর্যের জন্য আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।